আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রায়হান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, সেশন 2008 আমি আজকে আপনাদের সাথে FCPS পার্ট 1 অ্যানেস্থেসিওলজি পেপার 3 নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। FCPS আমাদের পেপার 3তে আমাদের আছে হচ্ছে ফার্মাকোলজি 60 নাম্বার, বেসিক ফিজিক্স হচ্ছে 30 নাম্বার এবং বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে 10 নাম্বার। এখন ফার্মাকোলজির মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, যেটা হচ্ছে শুধু আমাদের অ্যানেস্থেসিয়া রিলেটেড, আর জেনারেল ফার্মাকোলজি হচ্ছে যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেটা পড়েছি, যেমন ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স। দেন হচ্ছে বেসিক ফিজিক্স, এই বইটা হচ্ছে পুরো ভিন্ন একটা বই। আর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে অন্য সবার জন্য যা সিলেবাস, আমাদের জন্য তাই। এখন আমি হচ্ছে আজকে ফার্মাকোলজি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। ফার্মাকোলজি আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে, এবং ফার্স্ট হচ্ছে আমাদের বই সিলেকশন হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে স্মিথ, তারপর মর্গান এবং ফান্ডামেন্টালস, এই তিনটা বই কালেক্ট করতে হবে। স্মিথের হচ্ছে লেটেস্ট বই যেটা 7th এডিশন, সেটা হচ্ছে এখন বাজারে অ্যাভেলেবেল। সো আমরা হচ্ছে চাইলে সেটা কালেক্ট করে নিতে পারি, কারণ কোনো স্যার যদি সেই বই কালেক্ট করে ওখান থেকে কোনো কোশ্চেন দেয়, তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না। তবে আমার মনে হচ্ছে যে সবার কাছেই, যারা FCPS পার্ট 1 অ্যানেস্থেসিয়া প্রিপারেশন নিচ্ছেন, সবার কাছে মনে হচ্ছে 6th এডিশনটা রয়েছে। সো আমরা এটা ধরেই আগাই, তাহলে হচ্ছে যে আমাদের সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের কয়েকটা চ্যাপ্টার, এবং আমরা ম্যাক্সিমাম প্রিপারেশনটা নিব হচ্ছে স্মিথ রিলেটেড। কিছু পোর্শন আমরা হচ্ছে মর্গানকে ফলো করব, কিছু হচ্ছে আমরা ফান্ডামেন্টালস থেকে পড়ব। তবে হ্যাঁ, একটা কথা হচ্ছে যে ফান্ডামেন্টালস থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, মানে যে কোনো চ্যাপ্টার যেগুলো আমরা ফার্মাকোলজির জন্য পড়া শেষ করে, সেটা হচ্ছে আমরা অবশ্যই ফান্ডামেন্টালসে ক্লিনিক্যাল ফার্মাকোলজি একটা পার্ট আছে, আমরা সেখান থেকে অবশ্যই পড়ে নেব। তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। দেখা যাবে যে আমরা যদি কোনো ইনফরমেশন মিস করে যাই, বা হয়তো আমরা জিনিসটা বুঝি না, ওই ক্লিনিক্যাল ফার্মাকোলজি পার্টে হচ্ছে আমরা খুব সুন্দর। এখন এই ক্লিনিক্যাল ফার্মাকোলজির জন্য হচ্ছে যখন আমরা পড়তে যাব, আমাদের হচ্ছে কয়েকটি চ্যাপ্টার হচ্ছে খুব বেশি করে পড়তে হবে, মোটামুটি সবই পড়তে হবে, এখান থেকে আসলে কিছু বাদ দেওয়া নেই। যদি আমরা একটা ভালো প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো পড়তেই হবে। যেমন হচ্ছে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস, ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, অ্যানালজেসিক ড্রাগস, মাসল রিল্যাক্সেন্ট, মাসলস ড্রাগস অ্যাক্টস অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, আমরা যদি ফার্স্টে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস নিয়ে শুরু করি, এবং আমি স্মিথের হচ্ছে এটা হচ্ছে 6th এডিশনের 14 নম্বর পেজে। দেখেন এখানে মিনিমাম অ্যালভিউলার কনসেন্ট্রেশন নিয়ে একটা হচ্ছে যে প্যারা আছে। আমরা অবশ্যই মিনিমাম অ্যালভিউলার কনসেন্ট্রেশন জিনিসটা কি সেটা আগে পড়ে নেব। তারপর হচ্ছে এফেক্টস মিনিমাম অ্যালভিউলার কনসেন্ট্রেশন, যে কে বাড়ায় কে কমায় সেটা অবশ্যই জানতে হবে। এটা পরীক্ষায় অবশ্যই আসে, খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর এর নিচেই আছে দেখেন মেকানিজম অফ অ্যাকশন। যে কোনো হচ্ছে ফার্মাকোলজি পড়ার আগে আমরা একটা কাজ করে নিব, যে আগে মেকানিজম অফ অ্যাকশনটা আমরা বোঝার চেষ্টা করব, তাহলে দেখবেন যে ওই চ্যাপ্টারের ড্রাগসগুলো পড়তে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। মেকানিজম অফ অ্যাকশন পড়ার পর হচ্ছে যে আমাদের এখানে দেখেন কিছু ড্রাগ আছে, ফার্স্টেই শুরু হয়েছে, পরের পেজে দেখেন কিছু স্ট্রাকচারাল ফর্মুলা আছে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস। আমরা সেটা একটু চোখ বুলিয়ে নিব। দেখেন আপনি একদম লাস্টেরটা হচ্ছে হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন, যেটা হচ্ছে হ্যালোকেন, বাকি সবগুলো হচ্ছে ইথার। তার মানে হচ্ছে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, তাহলে আমরা এটা একটা ক্লাসিফিকেশন ধরে নিতে পারি। দেন হচ্ছে আমরা যদি দেখেন এরপরেই আছে আইসোফ্লুরেন দিয়ে যদি শুরু করি। এখন আমি পড়াটাকে একটু মানে শর্ট করার জন্য আমি একটু আপনাদেরকে বলি। দেখেন আইসোফ্লুরেন ড্রাগটার আপনি ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি পড়বেন, তার একটা ইন্ট্রোডাকশন আছে, তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, তারপর হচ্ছে মেটাবলিজম আছে, তারপরে হচ্ছে যে আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন আছে, তারপর হচ্ছে সে কোন সিস্টেমের উপর কী ইফেক্ট করে। তো আমরা হচ্ছে যে এই ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের আমরা যদি সিস্টেম ওয়াইজ ভাগ করি, যেমন হচ্ছে যে ফার্স্টে যদি আমরা চিন্তা করি সে ব্রেনের উপর কী কাজ করে, দেন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কী কাজ করে, রেসপিরেটরি সিস্টেমের উপর কী কাজ করে, তারপর হচ্ছে তার জিআইটিতে কী কাজ, মাসল রিল্যাক্সেন্টের উপর কী কাজ। আমরা যদি এভাবে প্রত্যেকটা ড্রাগ পড়ে নিই, দেখবেন যে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এখানে দেখবেন যে প্রত্যেকটা ড্রাগের পরে ওরা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বলে দিছে, যেটা আমাদের জন্য খুবই সহায়ক, মানে এটা আমরা অবশ্যই পড়ে নেব। দেন হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিগুলা, দেন হচ্ছে যে ইন্ট্রোডাকশনগুলো থেকেই আমরা দেখবেন অনেক ইনফরমেশন পেয়ে যাব। যেমন একটা ইনফরমেশন আমি বলে দিই আপনাদেরকে, যেমন ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের মধ্যে যে প্লিজেন্ট ওডর কোনটার আছে, যেমন আছে সেবোফ্লুরেন, আবার হ্যালোথেন আছে রিলেটিভলি প্লিজেন্ট, আবার দেখেন পানজেন্ট ওডর আছে হচ্ছে যে আইসোফ্লুরেন,
ডেসফ্লুরেন দুইটারই আছে, এরকম আর কি। তো এরপর হচ্ছে দেখেন আপনি আমাদের আইসোফ্লুরেনের পরে হচ্ছে এখানে যেমন আছে ডেসফ্লুরেনেরও সেম আপনি ফিজিক্যাল প্রপার্টিজ, দেন হচ্ছে আপটেক, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, বিভিন্ন সিস্টেমের উপর তার ইফেক্ট সেটা পড়ে নেবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বেন। দেন হচ্ছে যে সেবুফ্লুরেনও এরকম আছে, এরকম প্রত্যেকটা সিস্টেম দেখবেন। দেন হচ্ছে হেলোথেন নিয়ে হচ্ছে যে আমাদের একটু বেশি জোর দিতে হবে। আপনি আসলে এখানে জোর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেবুফ্লুরেন, হেলোথেন এই 4টা ড্রাগেরই মোটামুটি আপনি একটা বক্স সিস্টেম করে দিবেন বা একটা খাতায় হচ্ছে যেগুলো মেনটেন করবেন। প্রত্যেকটা ড্রাগ ফার্স্টে ফিজিক্যাল প্রপার্টি লিখলেন, তার ইন্ট্রোডাকশন লিখলেন, ফিজিক্যাল প্রপার্টি, দেন হচ্ছে আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এগুলো করার পর তারপর হচ্ছে কোন সিস্টেমে সে কী কাজ করে। ম্যাক্সিমাম দেখবেন যে কাজগুলো অনেকটা সেম। তো তারপর হচ্ছে যে হেলোথেন আমি বললাম সেটা আপনি পুরোপুরি পড়বেন এখান থেকে। তারপর হচ্ছে যে হেলোথেন মোটামুটি শেষ হলে হেলোথেন ইনডিউসড অ্যাসোসিয়েটেড হেপাটিক ডিসফাংশন একটু ভিতরে দেখে নেবেন, এত বেশি আসে না বাট তবে আসে। এখান থেকে স্টেম পরীক্ষায় স্টেম তুলে দেয়। তারপরে হচ্ছে যে দেখেন আপনি 26 মানে 26 নম্বর পেজে একটা প্যারা আছে, কম্প্যারিজন অফ আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেবুফ্লুরেন অ্যান্ড হেলোথেন। মোটামুটি এখান থেকে 27 নম্বর পেজ পর্যন্ত আপনি দেখবেন যে মোটামুটি এই একটা বক্স টেবিল আছে, টেবিলের উপর পর্যন্ত এখানে কিছুই বাদ দেওয়া যাবে না। মোটামুটি এইটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনি আগে যদি কিছু মিস করে যান এখানে মোটামুটি সব পেয়ে যাবেন। আর টেবিল 2.2 আপনাকে অবশ্যই পড়তে হবে, এবং টেবিল 2.1 এবং 2.2 এই দুইটা টেবিল হচ্ছে আপনি যেদিন ধরেন আপনার আগামীকাল হচ্ছে পেপার 3 পরীক্ষা FCPS পার্ট 1, তখন হচ্ছে যে পার্ট 1-এর পেপার 3 পরীক্ষার আগের দিন হচ্ছে বা সকালবেলা আপনি পড়তেছেন, আপনি জাস্ট এই চ্যাপ্টারে আর বেশি কিছু পড়া লাগবে না, আপনি শুধু এই দুইটা টেবিল পড়ে যাবেন মোটামুটি। তাহলে আপনার আর বেশি কিছু বাদ থাকবে না যদি এই দুইটা টেবিল পড়ে যান। তারপর হচ্ছে যে এরপরের পেজে আপনি দেখেন কিছু অ্যানফ্লুরেন নিয়ে কিছু কথা আছে, সেটা একটু মানে ইন্ট্রোডাকশন পড়ে নেবেন। ডাইইথাইল ইথার থেকে একবার একটা স্টেম দিয়ে দিছিল, আপনি একটু জাস্ট দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যানেস্থেটিক গ্যাস, বিভিন্ন গ্যাস আছে যেমন নাইট্রাস অক্সাইডটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখান থেকে অনেক কোশ্চেন আসে। নাইট্রাস অক্সাইডও সেই সেম আগের মতো কিভাবে তৈরি করা হয়, মানে ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচার, তারপর স্টোরেজ, ফিজিক্যাল প্রপার্টিজ, ফার্মাকোলজি, দেন হচ্ছে কনসেন্ট্রেশন ইফেক্ট আমাদের লাগবে না। সেকেন্ড কেস ইফেক্টটা আপনি অবশ্যই একটু পড়ে নিতে পারেন। তারপর সিস্টেমিক ইফেক্ট, কোন সিস্টেমের উপর কী করে সেটা আপনি অবশ্যই জানতে হবে আপনাকে। তারপর হচ্ছে যে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর তার কী ইফেক্ট, তারপর হচ্ছে সাইড ইফেক্টসগুলো অবশ্যই মেইন হেডলাইন্সগুলোটা অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে আদার গ্যাসেস ইউজড ডিউরিং অ্যানেস্থেসিয়া। এখানে দেখেন আপনি অক্সিজেন আছে, অক্সিজেন নিয়ে অবশ্যই কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তারপর অক্সিজেন কনসেন্ট্রেটরস সেটা অবশ্যই আপনাকে সব পড়তে হবে। তারপর অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন, তারপর কি করে কি দেখেন এখানে ফায়ার আছে, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন আছে, কোন লেভেলে কি করে সেটা আপনি কি অক্সিজেন টক্সিসিটিটা এর মধ্যে পড়ে ফেলতে পারেন। গত বছরই মনে হয় অক্সিজেন টক্সিসিটি থেকে হচ্ছে যে একটা MCQ এসেছিল, সো আপনি এটা অবশ্যই পড়বেন। দেন হচ্ছে যে এরপর আছে কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে মোটামুটি অনেক কিছুই জানতে হবে যেটা আমাদের অ্যানেস্থেসিয়া রিলেটেড। তারপর হচ্ছে যে দেখেন পরের পেজে আছে মেডিকেল এয়ারটা আমরা কোথায় ইউজ করি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। দেন হচ্ছে জেনন থেকে একবার একটা হচ্ছে যে সিঙ্গেল বেস্ট এসেছিল যে আপনার ধরেন মিনিমাম অ্যালভিওলার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট সবচেয়ে কম দেখেন আমাদের লিস্টে কিন্তু আছে হচ্ছে যে যেটা আমরা 2.1 টেবিলে দেখবেন, সেখানে দেখবেন যে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে যে হিসাব করলে দেখা যাবে সবচেয়ে কম হচ্ছে ডেসফ্লুরেনের, কিন্তু জেননের হচ্ছে সবচেয়ে কম 0.12। সো এই কোশ্চেনটা আসছে, যদি কেউ ওইভাবে পড়ে থাকে তাহলে হচ্ছে যে তার জন্য অনেক সুবিধা হবে। তো অবশ্যই জেনন থেকে এত বেশি জানার দরকার, যেমন আপনি ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে ম্যাক্স 70% এটা জেনে নেবেন। হিলিয়ামটা অবশ্যই পড়বেন, এখান থেকে একটা স্টেম দেওয়া হয়েছিল কোনো একটা পরীক্ষায়। মোটামুটি ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট থেকে এই দুটোই লাগবে। আমরা এবার শুরু করবো হচ্ছে ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট শুরু করতে গেলে প্রপার্টিস আপনি একটা থরলি একটা দেখে নেবেন যে আইডিয়াল ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস হতে হলে তার কী প্রপার্টি লাগে সেটা একটু একবার দেখবেন।
তারপর মেকানিজম অফ অ্যাকশন অফ ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট, এরা অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেন আসে যে ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসরা কীভাবে কাজ করে বা কোথায় গিয়ে কাজ করে, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। টেবিল 3.2 অবশ্যই আপনি পড়বেন। তারপর হচ্ছে কিছু ফার্মাকোকাইনেটিক্স অফ ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, কোন কিছু বিভিন্ন কন্ডিশনে কি হয় সেটাকে আপনাকে দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন টু দ্য আদার টিস্যু, এখানে এটা একটু পড়ে নেবেন, কারণ আমরা যখন থায়োপেন্টাল পড়তে যাব তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা হচ্ছে যে দেখেন রিডিস্ট্রিবিউশন কোথায় হয় বা কুমুলেশন কোথায় হয়, সেটা আপনি জানতে পারবেন এটা যদি আপনি পড়ে নেন। একটু মনে রাখেন, রিডিস্ট্রিবিউশনটা হয় আমাদের মাসেলে এবং হচ্ছে কিউমুলেশনটা হয় হচ্ছে ফ্যাটে। তারপর হচ্ছে আপনি দেন হচ্ছে 40 নম্বর পেজে হচ্ছে যে বারবিচুরেট আছে। বারবিচুরেটে দেখেন এখানে বারবিচুরেটটা আপনি এখান থেকে একটু এই যে প্রথম 3টা প্যারা অবশ্যই আপনাকে পড়ে নিতে হবে স্ট্রাকচারে। তারপর টেবিল 3.4 অবশ্যই কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এখান থেকে কোশ্চেন আসেই। সো আপনি এটা সুন্দর আছে হচ্ছে আমাদের স্মিথ 7th এডিশনে, এটা সুন্দর আছে কোন কোন পজিশনে কি চেঞ্জ করলে আমরা কি সুবিধা পাবো, এটা আপনি অবশ্যই পড়ে নেবেন। দেন হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, যখন আমরা শুরু করব থায়োপেন্টাল সোডিয়ামের হচ্ছে যে কেমিক্যাল স্ট্রাকচার পড়বো, ফিজিক্যাল প্রপার্টিজ আমরা পড়বো, প্রেজেন্টেশন, এখান থেকে মোটামুটি আপনাকে কিছুই বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে তার কি কি ইফেক্ট আছে। দেন হচ্ছে যে আপনি দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মোটামুটি সব পড়তে হবে। কার্ডিওভাস্কুলার তার ইফেক্ট কী, রেসপিরেটরি সিস্টেমের ইফেক্ট কী, তারপর হচ্ছে যে দেখেন স্কেলিটাল মাসল, ইউট্রাস, আই, তারপর হেপাটোরেনাল ফাংশন। একটা জিনিস কি, এই ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টগুলো আপনি যখন পড়বেন প্রত্যেকটাকে মিলায় পড়বেন, যে দেখেন আপনি ফার্স্টে হচ্ছে যে দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়লেন, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার, দেন রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে যে স্কেলিটাল মাসল, ইউট্রাস, প্লাসেন্টা। প্রত্যেকটার জন্য আপনি একটা খাতা মেনটেন করবেন। মেনটেন করার পর হচ্ছে যে এটা লিখে রাখবেন যে থায়োপেন্টালে আমার কী হচ্ছে, তারপর প্রোপোফলে কী হচ্ছে, ক্যাটামিনে কী হচ্ছে, ইন্টারমিডিয়েটে কী হচ্ছে, এটাকে আপনি লিখে রাখবেন, তাহলে আপনার জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তারপর ফার্মাকোকাইনেটিক্স অবশ্যই ভালো করে পড়তে হবে। দেখেন এখান থেকে হচ্ছে মেইনলি লাগবে হচ্ছে আমাদের লিপিড সলিউবিলিটি, তারপর হচ্ছে কীভাবে মেটাবলিজম হচ্ছে, এটা অবশ্যই লাগবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপর হচ্ছে ডোজেস এত ইম্পর্টেন্ট না, তারপরে একবার জাস্ট ডোজটা মনে রাখবেন, বেশি কিছু জানার দরকার নেই। অ্যাডভার্স ইফেক্টগুলো মানে এখানে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি যে অ্যাডভার্স ইফেক্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, যেমন হচ্ছে আপনার টিস্যু নেক্রোসিস, ইন্ট্রাআর্টেরিয়াল ইনজেকশন, তারপর হচ্ছে ল্যারিঞ্জিয়াল স্পাজম, ব্রঙ্কিয়াল স্পাজম, তারপর হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস, তারপর ইন্ডিকেশন, অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন, দেখেন এগুলো যেগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তবে একটা জিনিস দেখবেন কি, যে ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন মোরলেস প্রত্যেকটা ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসে প্রায় নিয়ার অ্যাবাউট সেম, আপনি এগুলো হচ্ছে একটু মিলে পড়ে নেবেন আর কি, প্রিকশনগুলো পড়ে নেবেন। দেন হচ্ছে মেথোহেক্সিটাল থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, জাস্ট একটু স্ট্রাকচারটা পড়বেন, তার হচ্ছে আপনি পিএস পড়বেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে এই চ্যাপ্টারে সবগুলো ড্রাগের পিএস এবং পিকে একদম পুরো মুখস্থ, যাতে এটা ভুল করা যাবে না। তারপর হচ্ছে স্ট্রাকচার, সেটা ভুল করা যাবে না। তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে কত সেকেন্ডে করে, এটা আপনি একটু মনে রাখতে পারেন, এটা খুবই ভালো হয়। মেথোহেক্সিটাল থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, কারণ এই ড্রাগটা আসলে অ্যাভেলেবেল না, সো স্যাররা বেশি একটা কোশ্চেন দেয় না। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে এপিলেপটিফর্ম অ্যাক্টিভিটি আছে মেথোহেক্সিটাল, এই ইনফরমেশনটা একটু আপনি জেনে রাখবেন। আবার হচ্ছে এটা ইন্ডিকেশন হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে আমরা এটা দিই। তারপর থায়োপেন্টালে দেখবেন একটা অ্যান্টানালজেসিয়া প্রপার্টি আছে, সেটা মেথোহেক্সিটালেরও আছে। সো এই কিছু মানে ব্যতিক্রম যেটা, সেটা আপনি পড়বেন। তারপর হচ্ছে প্রোপোফল হচ্ছে সেই আগের মতোই, আপনি হচ্ছে স্ট্রাকচার পড়বেন, তারপর ফার্স্টে ইন্ট্রোডাকশন, তারপর স্ট্রাকচার, ফিজিক্যাল প্রপার্টি, তারপর হচ্ছে দেন হচ্ছে ফার্মাকোলজি হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, বিভিন্ন সিস্টেম অফ তার ইফেক্ট, স্কেলিটাল মাসল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, তারপর ইউট্রাস অ্যান্ড প্লাসেন্টা, হেপাটোরেনাল, এন্ডোক্রাইন, ফার্মাকোকাইনেটিক্স পড়বেন। মোটামুটি ওই যেটা বললাম যে সবগুলো আপনি একটা খাতা মেনটেন করবেন, এভাবে আপনি দেখে রাখবেন। ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানেও ডোজ এত ইম্পর্টেন্ট না। অ্যাডভার্স ইফেক্টগুলো অবশ্যই পড়ে রাখবেন। এই যে দেখেন এখানে কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, এক্সাইটেটরি ফেনোমেনা, আপনি এটা একটু দেখবেন, আমি একটু পরে বলবো। এক্সাইটেটরি অ্যান্ড ইমার্জেন্স ফেনোমেনা কে কোনটা করে, এটা আপনি একদম শুরুতেই দেখেন আছে টেবিল 3.1 আছে, ওইখান থেকে বের করে পড়ে নেবেন,
ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশান আছে, তারপর হচ্ছে ইন্ডিকেশন, অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো পড়বেন। তারপর হচ্ছে ইটোমিডিয়েটটা আমাদের জানতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া হচ্ছে এই ইটোমিডিয়েটটা ইউজ হতো। সো আমাদের স্যাররা এটার সাথে খুবই পরিচিত। সো ইটোমিডিয়েট থেকে কিন্তু স্যাররা কোশ্চেন করে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশান, ফিজিক্যাল প্রপার্টিস, তারপরে স্ট্রাকচার, তারপর ফার্মাকোলজি সে আগের মতোই। তারপর হচ্ছে দেখেন এখানে একটু একটা জিনিস আছে, ভেনাস থ্রম্বোসিসটা এটা খুব বেশি করে, ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন সে আগের মতোই। দেন আমরা যদি ক্যাটামিনে চলে যাই, ক্যাটামিনের সেম আগের মতোই। ফার্স্ট ইন্ট্রোডাকশান, কেমিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্রেজেন্টেশন, ফার্মাকোলজি কোন সিস্টেমের উপর তার কী কাজ সেটা। দেন হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, সেই মেটাবলিজম, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন যা যা আছে সেটা অবশ্যই পড়ে নেবেন, ডোজ লাগবে না। অ্যাডভার্স ইফেক্টগুলো এখানে হচ্ছে যে দেখেন 6টা অ্যাডভার্স ইফেক্ট আছে, অবশ্যই এগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে ইন্ডিকেশনগুলো একদম কোনো একটা লাইনও বাদ দেওয়া যাবে না। এখানে দেখেন যেভাবে লেখা আছে যে হাই রিস্ক পেশেন্ট মানে কাকে আমরা দেব, এই সিঙ্গেল বেসটা খুব ইনভেরিয়েবলি দেয় যে একটা পেশেন্ট ইমার্জেন্সিতে এসেছে, তাকে হচ্ছে যে পেশেন্ট শকে আছে, তো এখন তুমি ইন্ডাকশন কী দিয়ে করবা, এই সিঙ্গেল বেসটা খুবই আসে। সেটা হচ্ছে যে আমরা ক্যাটামিন ইউজ করব। তারপর হচ্ছে আইসিইউতে ভেন্টিলেটর আছে, এইসব পেশেন্টকে আমরা যদি দিতে চাই সিডেটিভ ড্রাগস, তাহলে আমরা ক্যাটামিন ইউজ করতে পারি। তারপর অ্যাজমার জন্য আমরা সেটা ইউজ করতে পারি, কারণ তার হচ্ছে ব্রঙ্কোডাইলেটর প্রপার্টি আছে। তারপর মাস ক্যাজুয়ালিটি রিমোট এরিয়াতে ইউজ করতে পারি, কারণ তার হচ্ছে তার এয়ারওয়ে খুব ভালো মানে মেনটেন হয়, এয়ারওয়ে পেটেন্সি ভালো মেনটেন করে ক্যাটামিন। সো আমরা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারি হচ্ছে এটা। আচ্ছা, এই চ্যাপ্টার যখন পড়া শেষ হবে তখন হচ্ছে টেবিল 3.1 যেটা, সেটা হচ্ছে আমরা নিয়ে বসবো। সবগুলো ড্রাগ যখন আমরা পড়বো, থায়োপেন্টাল, প্রোপোফল, মেথোহেক্সিটাল, তারপর হচ্ছে ইটোমিডিয়েট অ্যান্ড ক্যাটামিন, যখন সবগুলো পড়া শেষ করবো দেন হচ্ছে লাস্টলি এই যে পরীক্ষার আগের দিন রাতের বেলা যখন আমি পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট এই একটা বক্স, এই টেবিলটা পড়বো, জাস্ট এটা পড়ে যাব, দেখবেন যে এখান থেকে পুরো সামারাইজ করা আছে। তো যা যা নাই আপনি সেটা এখান থেকে তুলে রাখবেন, যেমন পিএসপিকে নাই, তারপর হচ্ছে কে কত সেকেন্ডে হচ্ছে যে ইন্ডাকশন হয়, র্যাপিড অনসেট, সেটা কিন্তু নেই, সেটা আপনি একটু লিখে রাখবেন। আচ্ছা, টেবিল 3.7 55 পেজে আপনি একটা জিনিস দেখেন যে এখানে সাজেস্টেড ম্যানেজমেন্ট অফ সাসপেক্টেড অ্যানাফাইলেক্সিস ডিউরিং অ্যানেস্থেসিয়া। সো এখানে আপনি দেখেন আমরা অ্যানাফাইলেকটিক শকের যে ম্যানেজমেন্ট যেটা, সেটা এখানে বলা আছে, আপনি একটু দেখে নেবেন আর কি এটা। আমরা এবার চলে আসি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস। লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আসলে এক একজন এক একভাবে পড়া গোছায়। যেমন আমি হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসটা হচ্ছে ফান্ডামেন্টালস থেকে পড়েছি, যেটা আমার জন্য খুব বুঝতে সুবিধা হয়েছে। যেমন এখানে ওই যে ফার্স্ট আমি যেটা বললাম যে আমরা কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে তার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটা পড়বো। এখানে দেখেন খুব সুন্দর করে যে 33 পেজে দেখেন এখানে 1 থেকে 5 পর্যন্ত আপনি যদি 5টা পয়েন্ট পড়েন না, দেখবেন যে এত সহজ মেকানিজম অফ অ্যাকশনটা, সেটা ফিগার আকারে আছে 33.3-তে। এই মোটামুটি মেকানিজম অফ অ্যাকশন পড়বেন। তারপর হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি, এখানে দেখেন 5টা পয়েন্ট আছে, যেমন মলিকুলার ওয়েট, লিপিড সলিউবিলিটি, পিএইচ, পিকে অ্যান্ড হচ্ছে প্রোটিন বাইন্ডিং, এটা পড়বেন। এর মধ্যে হচ্ছে আপনি একটা দেখেন ফিগার 33.3 যেটা আছে, সেটা আপনি অবশ্যই এই বক্সটা পড়বেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্লিনিক্যাল ইফেক্টস অ্যান্ড টক্সিসিটি, যেমন বিভিন্ন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসকে 2 ভাগে ভাগ করেছে, যেমন হচ্ছে এস্টার লিঙ্কেজ এজেন্টসগুলো আর হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। এগুলো হচ্ছে মোটামুটি একটু এস্টার লিঙ্কেজ থেকে এত বেশি কিছু লাগে না, বাট আমাদের অ্যামাইডগুলো অবশ্যই জানতে হবে। যেমন আমাদের হচ্ছে বুপিভাকেন, আপনি যদি আগে মেকানিজম অফ অ্যাকশন এবং হচ্ছে এই যে 33.3টা যদি পড়ে ফেলেন তাহলে আপনি অনেক কিছু জেনে যাবেন। তারপর এখানে দেখেন কিছু যেই পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো আপনি একটু ভিতরে দেখে নেবেন। বুপিভাকেন আমাদের দরকার নাই, লিডোকেইন আপনি পড়বেন। তারপর পিলোকেইনটা অবশ্যই পড়বেন, যে ইন্টারভেনাস রিজনাল অ্যানেস্থেসিয়ার জন্য আমাদের ড্রাগ অফ চয়েস। তারপর হচ্ছে এটা থেকে আমাদের এর মেটাবোলাইটস আছে ওটোলুইডিন, যেটা হচ্ছে আমাদের মিথ হিমোগ্লোবিনেমিয়া করে, যেটা হচ্ছে আপনারা মিথ হিমোগ্লোবিনেমিয়ার একটা ইফেক্ট আমরা জানি যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাকে সে লেফটে শিফট করে দেয়, সেটা নিয়ে একটু পড়বেন। যেমন এর ম্যানেজমেন্টে আমরা কি দিতে পারি সেটাও পড়ে নেবেন। দেন হচ্ছে পরের পেজে হচ্ছে এমলা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যাডজুভেন্টস বা এডিটিভস যা আছে, যে গ্লুকোজটাকে কেন আমরা দিচ্ছি, তারপর হচ্ছে অ্যাড্রেনালিন কেন ইউজ করছি, ফেলিপ্রেসিন কেন ইউজ করতেছি, হায়ালুরোনিডেজ কেন ইউজ করতেছি দেখেন। তারপর হচ্ছে ওপিওয়েডস, দেন হচ্ছে ক্লোনিডিন, তারপর হচ্ছে
কেটামিন, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমি যে কথাগুলো বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেখেন স্পেসিফিক ফার্মাকোলজি, এরকম হচ্ছে যে আপনি এই চ্যাপ্টার পড়ার পরে আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক ফার্মাকোলজি মিলা নেবেন যে আপনার কী কী বাদ গিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যাক্টরস এফেক্টিং লোকাল অ্যানেস্থেশিয়া টক্সিসিটি, এই কোশ্চেনটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। সো আপনারা একটু অবশ্যই এই জিনিসটা পড়ে নেবেন যে লোকাল অ্যানেস্থেশিয়া টক্সিসিটি কি কি করে, এটা একটু অবশ্যই দেখে নেবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের অ্যানালজেসিক ড্রাগস। অ্যানালজেসিক ড্রাগসের মধ্যে ফার্স্টেই দেখেন একটা বক্স আছে হচ্ছে 5.1, যেখানে হচ্ছে যে ইকুয়ানালজেসিক ডোজ, বিভিন্ন ডোজ যেমন মরফিন, প্যাথিডিন এবং হচ্ছে ফেন্টানিল। আমাদের মেইনলি লাগবে হচ্ছে এই তিনটা ড্রাগই। তারপরে হচ্ছে যে দেখেন টেবিল 5.2, যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস 623 নম্বর পেজে আছে, আপনারা ওখান থেকে এটা পড়বেন। এখানে খুব সুন্দর আছে, যেমন অ্যান্ডোজেনাস লিগ্যান্ড কি আছে, তারপর কোন সাইটে কোনটা আছে সেটা আপনারা পড়বেন। আর অ্যাজ ইউজুয়াল আমি একটু আগে অন্যান্য চ্যাপ্টারের জন্য যেটা বলেছিলাম যে মেকানিজম অফ অ্যাকশন, যে সেটা কিভাবে কাজ করে সেটা একটু অবশ্যই দেখে নেবেন। এখানে দেখেন মেকানিজম অফ অ্যাকশনগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ফার্মাকোডাইনামিক ইফেক্টস অফ ওপিওয়েডটা একটু এক নজর দেখে নেবেন, অ্যানালজেসিক অ্যাকশন। দেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের অ্যানালজেসিক ড্রাগগুলো কী করে, সিডেশন, স্লিপ, তারপর হচ্ছে মায়োসিস, টলারেন্স, ওপিওয়েড ইনডিউসড হাইপারআলজেসিয়া, এগুলো একটু দেখে নেবেন। তারপরে এডিকশন, তারপরে হচ্ছে যে রেসপিরেটরি। আপনি তবে একটা জিনিস কি, আপনি এই ওপিওয়েড চ্যাপ্টারটা যখন পড়বেন, এখানে হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টালসের আপনি একটু হেল্প নেবেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। ফান্ডামেন্টালসে আমাদের কয়েকটা বক্স আছে, যেমন হচ্ছে যে আমি বলতেছি, যেমন হচ্ছে 622 নাম্বার পেজে দেখেন 31.1, সেটা আপনি পড়ে নেবেন যে ন্যাচারাল, সিনথেটিক, সেমি সিনথেটিক কী কী ওপিওয়েড ড্রাগস আছে সেটা পড়বেন। ফাংশনাল ক্লাসিফিকেশন এটা পুরো পড়বেন। এখান থেকে আপনি জেনারেল অ্যানেস্থেশিয়া, আপনি জেনারেল ফার্মাকোলজিতে হচ্ছে যখন কোশ্চেন আসবে সেটা আপনি অ্যান্সার করতে পারবেন। তারপর ওপিওয়েড রিসেপ্টর ক্লাসিফিকেশন একদম পুরোপুরি মুখস্থ করতে হবে সেটা। তারপরে হচ্ছে দেখেন আপনি 31.5, যেটা আছে ইফেক্টস অফ ওপিওয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন, যেমন মপ, ডপ অ্যান্ড কপ কোন জায়গায় কী করে সেটা। তারপর ওপিওয়েড রিসেপ্টর মলিকুলার ফার্মাকোলজি, যে কোনটা কি করে, মপ, ডপ, কপ অ্যান্ড নপ। আপনি এখান থেকে একদম মোটামুটি এখান থেকে স্টেম পরীক্ষা কিন্তু দিয়ে দেয়। যেমন হচ্ছে দেখেন কফ হচ্ছে মপ এবং ডপ হচ্ছে দুইটা ইউফোরিয়া করে, কিন্তু কফ হচ্ছে আবার ডিসফোরিয়া করে। তারপর হচ্ছে কফ যেটা মানে কাফা যেটা সে হচ্ছে আবার হ্যালোসিনেশনও করে। তো এরকম আর কি। আপনি এই যে এখানে দেখেন পরের পেজে 31.6 হচ্ছে ক্লিনিক্যাল ইফেক্ট যেটা আছে, একদম সব ক্লিনিক্যাল ইফেক্ট আছে, মোটামুটি কিছু বাদ দেওয়া যাবে। তারপর হচ্ছে ওপিওয়েড ইফেক্টস অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করে, মোটামুটি এখানে দেখেন মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, যেমন অ্যাটেক্সিয়া করে, তারপর হচ্ছে রিজিডিটি করে, তারপর নিউরাল হচ্ছে